হুম, খালা, উনি ঠিক আছেন। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। রাতের খাবারের সময় পেরিয়ে গেছে। খেয়ালই ছিল না। ইস! কীভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম। খালা, আমি রান্নাঘরে গেলাম। আপনি আসেন। আম্মুর আবার ঔষধ খাওয়ার সময় হয়েছে। উনিও তো উঠে গেছেন। কিছু একটা তৈরি করে দিতে হবে তো। একটু আমতা আমতা করে বলল। কথাগুলো বলে রিধি আর রান্নাঘরের দিকে দ্রুত পায়ে হাঁটাই দিল। আমিনা খালা পেছন থেকে ডাক দিয়ে শান্ত গলায় বললেন, এত হুড়াহুড়ি করতে হইব না ছোট আম্মা। বড় বউ সব রান্নাবান্না তো শেষ কইরাই রাখছে। এখন শুধু বড় বাবির জন্য রুটি কয়টা শেখা বাকি। চিন্তা করা লাগবো না, আমি ওইটা কইরা দিমনে। রিধি কোনো প্রতি উত্তর না করে রান্নাঘরে ঢুকে নিজের নিজের মনে চঞ্চলতাকে ব্যস্ততায় ঢেকে ফেলল। শাহেদা চৌধুরীর জন্য দুটো রুটি সেকে নিয়ে সে ফ্রিজ থেকে চিকেন বের করলো। সোহাদের জন্য স্যুপ বসানোর পাশাপাশি তার প্রতিদিনের সেই গ্রিন সালাডটাও গুছিয়ে নিতে লাগলো। রিধি কিছুই বুঝে উঠতেই পারল না, মানুষটা এই পানসে লতাপাতা খেয়ে কি তৃপ্তি পায়, অথচ তার এগুলোর দিকে তাকালে বিরক্তির পারদ যেন আরো বেড়ে যায়। রাগে রিধি ফিরফির করে বলল, দিনরাত এসব ঘাস পাতা খেলে মেজাজ ভালো থাকবে কেমন করে? বাড়ির সবাইকে রাতের খাবার খাইয়ে রিধি সোহাদের জন্য স্যুপ আর স্যালাডের ট্রে হাতে নিল। দরজার কড়া নাড়ল না, বরং এক হাতে কোনো মতে ঠেলে ফেটে ঢুকলো। ঘরের মৃদু আলোয় দেখা গেল সৌহার্দ্য বিছানা আছোয়া হয়ে বসে বা হাতে ল্যাপটপে কিছু একটা টাইপ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তার চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছে এই কাজটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক। দরজার শব্দে মাথা তুলে তাকালো সে। রিদিকে হাতে খাবার নিয়ে ঢুকতে দেখে সোহাদের কপালে বিরক্তির ভাঁজ যেন গভীর হলো। চোখ সরু করে শীতল স্বরে বলল, আবার কেন? কি চাই এখানে? রিদি তার এই রুক্ষ আচরণের পাত্তাই দিল না। শান্ত পায়ে ট্রেটা নিয়ে বিছানার পাশে বসলো। খুব শান্ত ও স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি নিজে খেতে পারবেন? নাকি আমি খাইয়ে দেব? সৌহার্দ্যের কণ্ঠে সেই চেনা বিষাক্ত সুর। আই ক্যান ইট বাই মাই সেলফ। আমার কোনো সিম্পাথির দরকার নেই। গেট আউট। কথাটা বলেই সে হাত দিয়ে চামচ তুলে খাবারগুলো মুখে তোলার চেষ্টা করলো, কিন্তু হাতের ব্যথা এবং অসাবধানতায় বারবার ব্যর্থ হতে লাগলো। রীতি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো। তার ভেতরে রাগ আর অভিমানে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। অপমানিত বোধ করে সে যখন উঠে দাঁড়ালো ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সরতে কম কমে কণ্ঠস্বরে তাকে থামিয়ে দিয়ে বলল, ইউ দের ব্যাটারি খাইয়ে দাও, বাট বিওয়ার, ডোন্ট লেট ইউর হ্যান্ড টাচ মি। কথাটা এমনভাবে বলল যেন রীতির হাতে খাবার খাওয়াটা তার কাছে বড় কোনো বিড়ম্বনা, যেন সে বাধ্য হয়ে নিরুপায় হয়েই তার সাহায্য নিচ্ছে। তার এই দম্ভ আর কৃত্রিম কাঠিন্যের আড়ালে যে অসহায়ত্বটুকু লুকিয়েছিল তার রীতি নজর এড়ালো না। সৌহার্দ্য এমন একটা ভাব করলো যেন সে খুব অনিচ্ছুক। সৌহার্দ্যর এমন উদ্ধত আচরণের রীতির ভেতরটা রাগে ভিজি করে উঠল। বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভব করলো। এই যন্ত্রণা হয়তো কাউকে বোঝানো সম্ভবই না। তাতে দাঁত চেপে সে ফুস করে সে ফুস করে বলে উঠল, অসভ্য অহংকারী লোক। নিজে খাওয়ার ক্ষমতা যখন নেই তখন এমন নাটক করার মানেটা কি? আমি এখন পারবো না আপনাকে খাইয়ে দিতে। রীতি রাগে গজগজ করতে করতে ট্রেন নিয়ে যেতে উদ্যত হলো। ঠিক তখনই সৌহার্দ্য কোনো বাড়তি কথা না বলে নিষ্প্রিয় স্বরে শুধু পড়ল ওকে দেন, ওসব নিয়ে যাও। বলে সে একপাশে ফিরে শুয়ে পড়ার চেষ্টা করলো। রীতি বুঝলো এই বেয়াদব লোকের সাথে জিদ দেখিয়েও সুবিধা করতে পারবে না। মুহূর্তের মধ্যে রাগ আর অভিমান বিসর্জন দিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে আবারও ট্রেটা নামিয়ে রাখলো। সৌহার্দ্যর সামনে বসে কাঁপা কাঁপা হাতে চামচটা তুলে নিল সে। জীবনে প্রথম কাউকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, তাও আবার নিজের স্বামী। এক অদ্ভুত অনুভূতি, উত্তেজনা আর সংকোচের এক মিশ্র দলা তার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে দিয়ে গেল। এক গভীর অস্থিরতার মাঝেও এক অদ্ভুত মমতায় সেই সৌহার্দ্যর ঠোঁটের কাছে স্যুপ নিয়ে গেল। পরম যত্নে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই না হতেই সৌহার্দ্য আগের মতোই সেই বিরক্তির সুর চেনে বলল, হয়েছে, এবার গেট লস্ট। হৃদির মনের গহীনে জমে থাকা ক্ষোভ যেন বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো এবার। তিত্তিরে কঞ্চে আগুনের মতো জ্বলে ওঠা চোখে সেই সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আপনার মতো অকৃতজ্ঞ ইতর আর ছোট লোক আমি আমার জীবনে দেখিনি। অসভ্য লোক। কথাগুলো ঝুড়ি দিয়ে সে তপ্তপ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে হয়তো কোনো প্রতি উত্তর করলই না, কেবল স্থির নির্লিপ্ত দৃষ্টি নিয়ে সে হৃদির দিকে চলে যাওয়ার
পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে নিচে নিচে ফিরফির করে বললেন, Attachment is a dangerous thing. Once you get trapped in its bond, you begin to lose yourself. That's why Dr. Shauharda Chaudhary, will never knowingly fall into that trap. মায়া বড় ভয়ঙ্কর জিনিস। একবার তার বাঁধনে জড়িয়ে পড়লে মানুষ নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে। তাই জেনে শুনে সেই মায়ার ফাঁদে আমি ডক্টর সৌহার্দ্য চৌধুরী কখনোই পা দেব না। সৌহার্দ্যর ঘর থেকে বেরিয়ে আসার পর 1 ঘন্টা কেটে গেছে। রিধি এখনো বারান্দার গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, যেন ওর শীতলতা তার ভেতরকার জ্বালা কিছুটা হলেও জুড়াবে। কিন্তু না, সৌহার্দ্যের বিষাক্ত কথাগুলো যেন এক একটা ধারালো কাঁটা হয়ে তার ক্ষতবিক্ষত হৃদয় বিঁধে আছে। সেই কাঁটার উপর যেন কেউ দলা পাকানো লবণ ছিটিয়ে দিচ্ছে। প্রতিটা মুহূর্ত রিধি সে অসহ্য যন্ত্রণা টের পাচ্ছে। রিধি আকাশের চারটার দিকে তাকিয়ে নিঃশব্দে পিটপিট করল, আপনার প্রতিটা কথাই কেন এত কষ্ট দেয় সৌহার্দ্য? আপনি তো আমাকে নিজের কেউ বলেই মনে করেন না, তবুও আপনার অবহেলাতে কেন আমার বুকটা এইভাবে ভেঙে যায়? চোখের জল আর পাত মানছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া সেই উষ্ণ ধারা বুকের গভীরে জমে থাকা হিমশীতল শূন্যতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। সৌহার্দ্যের চোখের সামনে এক মুহূর্ত থাকা মানে নিজের অস্তিত্বকে প্রতিদিন একটু একটু করে বিলীন করে দেওয়া। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরোলো। বাবা মা বেঁচে থাকলে হয়তো আজ এত অসহায় লাগতো না। রিধির ইচ্ছে করছে সব ফেলে কোথাও হারিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে, কার কাছে? ফুপির কথা মনে হতে একটা বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। সেখানে গেলেও তো সেই একই পরিণতি, এক আশ্রয়ের ছায়া থেকে আরেক আশ্রয়ের শিকলে বন্দী হওয়া। সে কি অপমান হবে না? তারই বা কি নিশ্চয়তা? দূর থেকে চেনা সম্পর্কগুলো বড্ড মায়াবী, কিন্তু কাছে এলেই বোঝা যায় প্রিয়জনের মুখোশে আড়ালে আসলে কতটা মরুভূমি। রিধির এলোমেলো চিন্তাগুলোর জাল ছিঁড়ে ঘরে ঢুকলেন আমিনা খালা, হাতে খাবারের প্লেট, চোখে মুখে একরাশ মমতা। রিধির পিঠে কাছে এসে ধীরে স্বরে ঢাকলেন, ছোট আম্মা, সেই বিকাল থেকে কিছু খাও নাই, শরীরটা এমনি করলে চলবো? একটু খাইয়া লও আম্মা। রিধি তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। ম্লান একটা হাসির আবার ফুটিয়ে শান্ত গলায় বলল, খালা প্লিজ, এই মুহূর্তে খাবার খেতে ইচ্ছে করছে না আমার, তুমি নিয়ে যাও, আমার একদমই খিদে নেই। আমিনা খালা নাছোড়বান্দা, তিনি রিধির হাত ধরে আলতো করে টেনে বসিয়ে দিলেন। স্নেহমাখা কণ্ঠে ধমক দিয়ে বললেন, না খাওয়া থাকা চলবো না। তোমারে এই না খাওয়া আমার কলিজায় লাগে ছোট আম্মা। তুমি না খাওয়া পর্যন্ত আমি এই আন থেকে এক পাও নড়তাছি না। আমিনা খালার ওই অকৃত্রিম ভালোবাসার কাছে রিধি আর নিজেকে শক্ত রাখতেই পারল না। দীর্ঘক্ষণের অভুক্ত পেঁচে খিদেটা যেন দলা পাকিয়েছিল, তা বুঝতে পেরে সে নিঃশব্দে প্লেটটা টেনে নিল। রীতি যখন খেতে শুরু করলো, অন্ধকারের আড়াল থেকে একজোড়া চোখ স্বস্তি নিঃশ্বাস ফেলে সরে গেল। রীতি জানে না, তার প্রতিটি মুহূর্তে নীরব কান্না দূর থেকে একজন অতন্ত্র প্রহরীর মতো দেখছে। আমিনা খালা ঘর থেকে বের হতে আরহানের মুখোমুখি হলেন। আরহান উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে বলল, খালা, বনু কি খেয়েছে? আমিনা খালা মাথা নেড়ে সম্মতি জানালেন। কথাটা শোনার পর আরহানের দীর্ঘশ্বাসটা যেন এক পাহাড় সমান চাপ কমিয়ে দিল। আমিনা খালা চলে যেতেই আরহান সোফায় গা এলিয়ে বসলো, নিজের উপর নিজে বিরক্ত নিয়ে বিড়বিড় করে উঠল, অসভ্য, বউ মানে না অথচ দরদ উতলে ওঠে। কথাটা বলে আরহান একটু চিন্তিত মুখে বিড়বিড় করে বলল, সৌহার্দ্য, তুই বুঝছিস না তুই কি হারাচ্ছিস? রীতি কারো বোঝা নয়, ও তো একটা ছোট্ট পাখি যে শুধু একটু ভালোবাসা চায়, অথচ তুই তাকে প্রতিদিন নিষ্ঠুরতার শৃঙ্খলে বাঁধছিস। ফ্ল্যাশব্যাক। সারাদিনে হাড়ভাঙা খাটুনির পর শরীরটা যেন ভেঙে আসছিল আরহানের। কাজের পাহাড়ের ওপর সৌহার্দ্যর অ্যাক্সিডেন্ট, টেনশন। কারণ আরহান খুব ভালো করেই জানে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না। তার ভাইয়ের কাজকর্ম, তার নখদর্পণে সব মিলিয়ে দম ফেলার মতো এক মুহূর্তও জোটেনি আজ তার উপর। তার বাচ্চাদের ফ্যাফুতো আছে। সব সামলে ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দিল, তখনই চোখের পাতাগুলো ঘুমে ভারী হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। বিরক্তিতে ফ্রি কুচকে ফোনের স্ক্রিন দিকে তাকাতেই দেখলো সৌহার্দ্যর নাম। একটু টেনশন নিয়ে দ্রুত ফোনটা রিসিভ করে কানে লাগাতেই অপর প্রান্ত থেকে সৌহার্দ্যর সে গমগমে আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, ওটাকে খাইয়ে আয়। আরহান তখন তন্দ্রাচ্ছন্নে ঘোর ভাঙেনি ঠিকমতো।
সৌহার্দের এই হঠকারী নির্দেশে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘুম জনক কণ্ঠে ধীর স্থির ভাবে সে জানতে চাইল, ওটা কে? তুই কার কথা বলছিস ভাই? আরহানের এই প্রশ্নটা যেন আগুনের উপর ঘি ঢালো। সৌহার্দের গলায় উপচে পড়ল তীব্র বিরক্তি। নিয়ে তো চেপে চিবিয়ে চিবিয়ে বলল, যাকে সারাদিন বন বন করে হেদিয়ে মরিস, ওই স্টুপিড দেড়বাটের কথা বলছে। কথা বলে সৌহার্দ আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা ঠাস করে কেটে দিল। ফোনের ওপাশে তখন তুত তুত শব্দের ড্রেস, আর এপাশে স্তব্ধ হয়ে বসে আছে আরহান। আরহান পিপির করে বলল, চৌধুরী বাড়ির পেয়াদো বেটা। রাত তখন 1টার কাছাকাছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল চত্বরে তখনও মানুষের কম সেই ভিড় ছেলে বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক, সাহাবীর শিকদার, যার হাঁটার ভঙ্গিতে আভিজাত্যের ছাপে স্পষ্ট। বিদেশিদের মতো নীল চোখের গভীরতা, এক অদ্ভুত প্রশান্তি, যা দেখলেই যে কারো দৃষ্টি আটকে যাওয়ার মতন। দীর্ঘ 7 বছর পর আজ সে আপন দেশের মাটিতে পা রেখেছে। বিমানবন্দরের গেট বেরোতেই পরিচিত এক মুখ তাকে দেখে আবেগ সামলাতেই পারল না। শাহান মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে জড়িয়ে দিল বড় ভাইকে। তার চোখে মুখে অসীম আনন্দ আর অভিমান মেশানো তৃপ্তি। শাহান হাসি মুখে বলল, ভাইয়া, আমাদের এভাবে 2 দিন একা ফেলে রেখে থাকার কি খুব দরকার ছিল? আমাদের সাথে আসলেই তো পারতে। সাহাবীর মুখে থাকা মাস্কটা খুলে ভাইকে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল উদ্বেগের ছাপ। সেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মম খুব অসুস্থ তাই না? খবরটা পাওয়ার পর এক মুহূর্তও দেরি করতে ইচ্ছে করলো না, তাই দ্রুত চলে এলাম। সাহাবীর যখন মায়ের অসুস্থতার কথা জিজ্ঞেস করলো, শাহানের মুখটা মুহূর্তের জন্য একটু ম্লান হয়ে গেল। সে জানে তাদের মা আসলে খুব একটা অসুস্থ নন। ভাইয়ের ফেরার সময় এগিয়ে আনতেই মা অসুস্থতার অভিনয় করেছেন। মায়ের সেই সরল মিথ্যাচারের কথা ভেবে শাহান একটু আমতা করে বলল, ভাইয়া, ওইসব কথা এখন থাক, বাসায় চলো। অনেক লম্বা জার্নি করে এসেছো, মা তো তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। দুই ভাই তখন ব্যস্ত পায়। বিমানবন্দরের পার্কিং এর দিকে এগিয়ে চলল গন্তব্য শিকদার ম্যানশন। রাত তখন প্রায় 2টো। নিস্তব্ধ রাত, অথচ হৃদির মনের ভেতরে এক তুমুল ঝড় বইছে। চোখের পাতা এক করতে পারছে না সে। বিছানা এপাশ ওপাশ করতে করতে হঠাৎই তার মনে পড়ল রাতের সময়ের কথা। খাওয়ানোর পর ওষুধ দেওয়ার সময় সৌহার্দের শরীরটা খানিক গরম ছিল। আরহান বলেছিল জ্বর আসতে পারে, কিন্তু তখন ব্যথার ইঞ্জেকশনের কারণে জ্বরের ওষুধ দেওয়া হয়নি। হৃদির বুকের ভেতরে ছটফট করে উঠল। উৎকণ্ঠায় আর বসে থাকতে পারল না। পা চিপে চিপে নিঃশব্দে সৌহার্দের ঘরে গিয়ে ঢুকলো সে। কাছে যেতেই হৃদির বুকটা কেঁপে উঠলো। সৌহার্দের শরীরটা কাঁপছে, আর মুখ দিয়ে হসফুটে কিছু বিড়বিড় করছে সে। ভয়ে হাত কাঁপছিল হৃদির। শরীরে হাত দিতেই মনে হলো আগুনের হলকা। শরীরের তাপমাত্রা যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা। হৃদি দ্রুত আরবানকে ফোন দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়ার শব্দ নেই। সম্ভবত ডিউটিতে ব্যস্ত সে। একজন মেডিকেল স্টুডেন্ট হয়েও এমন পরিস্থিতিতে হৃদির মাথাটা যেন কাজই করা বন্ধ করে দিল। তবুও সে নিজেকে সামলে নিল। শক্ত করে সৌহার্দকে 2 হাতে জড়িয়ে ধরে আধশোয়া করে বসালো। কোনো মতে নাপাটা খাইয়ে দিয়ে ধীর হাতে শার্টটা খুলে দিয়ে সারা শরীরে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অপ্রসিত ঘটনা। সৌহার্দ তার বাম হাতটা বাড়িয়ে হৃদির কোমর আলতো করে জড়িয়ে ধরল। গোল লাগা কঞ্চে বিড়বিড় করে উঠল, প্লিজ প্যারট, স্টে উইথ মি, ডোন্ট গো প্লিজ। হৃদির সারা শরীর দিয়ে যেন এক অদ্ভুত শিশিরানি বয়ে গেল। হঠাৎই চমকে উঠল সে। প্যারট? এই লোক তাকে এত সুন্দর নামে ডাকবে? অসম্ভব। হৃদি নিশ্চিত সৌহার্দ তাকে এই নামে জীবনও ডাকবে না। রাগ, বিরক্তি আর ধাঁধায় হৃদির চোখ মুখ লাল হয়ে উঠল। সে তাতে ধর চেপে বিড়বিড় করে বলল, আমি জানি আমাকে এত সুন্দর করে ডাকার লোক তুই না। আমার আগে থেকে তোর চরিত্র নিয়ে সন্দেহ ছিল, অসভ্য লুচ্চা ডাক্তার। তো সেবার গোষ্ঠী গিলাই আমি, এর জন্যই তো তোর বউ ভালো লাগে না। কথাগুলো বলে ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে সৌহার্দ যান আরো জেদ ধরে বিরক্তিতে নাক মুখ কুচকে হৃদির হাতটা শক্ত করে চেপে ধরল। ঘুমের ঘুরে চিবি চিবি বলল, ডোন্ট গো দেড়বাটারে। বলেই সে আবারও গভীর ঘুমে তুলিয়ে গেল। কিন্তু হৃদির ছোট্ট কোমল হাতের কবজিটা তার শক্ত হাতটা দিয়ে চেপেই ধরে রাখলো। হৃদি অনেক চেষ্টা করেও হাতটা ছাড়াতেই পারল না। শেষমেশ উপান্তর না দেখে সে খাটের পাশে হেলান দিয়ে আছোয়া হয়ে বসে পড়ল। সৌহার্দর হাতের দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে আপন মনেই বলতে লাগলো, অসভ্য লোক, এমন চিপকে ধরে আছেন কেন?
সকাল হলে আবার ঠাডা পড়ার মতো বকের মতো চেঁচিয়ে উঠবে। ভোরের স্নিগ্ধ আলো জানালার কাজ করে এসে হৃদির চোখে মুখে পড়তেই তার তন্ত্রা ভেঙে গেল। সারা রাতে জড়তা আর অস্বস্তিতে শরীরের প্রতিটি হাড় যেন বিদ্রোহ করছে। দীর্ঘক্ষণ খাটের পাশে হেলান দিয়ে বসে থাকার মাসুল গুনতে হচ্ছে এখন। ঘাড় থেকে শুরু করে কোমরের হাড় পর্যন্ত তীব্র এক অসরতা তাকে নড়াচড়া করতে দিচ্ছেই না। যন্ত্রণা কুকড়ে শরীরটা একটু মধু দিতে শিরদাঁড়া বেয়ে এক তীব্র চিনচিনে ব্যথা খেলে গেল। অস্পষ্ট আবসা অন্ধকারে চোখ মেলল রিধি। তার ডান হাতটা এখনো সৌহার্দ্যর শক্ত মুঠোয় বন্দি। সে তাকিয়ে দেখল সৌহার্দ্য গভীর ঘুমে মগ্ন। আলতো করে তার কপালে হাত রাখতেই রিধি স্বস্তি নিঃশ্বাস ফেল। রাতের সেই ভয়াবহ আগুনের মতন জ্বরটা আর নেই। শরীরটা এখন বেশ শীতল। সৌহার্দ্যর হাতের বাঁধন আলগা হলো। ঘুমের ঘোরেও সে যেন রীতির হাতটা এমনভাবে আঁকড়ে আছে যেন এটি তার সবটুকু ভরসা। সেদিকে তাকিয়ে মনের অজান্তে রিধির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। রিধি পিপির করে পড়ল, ছি, আমি কত নির্লজ্জ। এই মানুষটা আমায় এত অবহেলা করে, তবুও তার প্রতি আমার এত মায়া কাজ করে। কথাটা বলে সন্তর্পণে রিধি নিচের কবজিটা ছাড়িয়ে নিল। ধীর পায়ে খাট থেকে নেমে গুছিয়ে নিল নিজের এলোমেলো জামাটা। আজ কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সুমি কালি ফোনে তাকাতে দিয়ে রেখেছে, মোবাইলে সময়ের দিকে তাকিয়ে। রিধির মনে হলো প্রতিটি মুহূর্ত যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে সে নিচে নেমে এলো। নাস্তা তৈরি করে দুপুরের রান্নাটার সবটুকু গুছিয়ে বুঝিয়ে দিয়ে আমেনা খালাকে বলল, খালা প্লিজ ভাবিকে বলবেন যেন রান্নাটা করে নেয়, আমার হাতে একদমই সময় নেই আজ। আমেনা খালা আর রিধিকে আশ্বস্ত করে বলল, তুমি একদম চিন্তা করো না ছোট আম্মা, তুমি কলেজে যাও। আমেনা খালার কথায় আশ্বস্ত হয়ে রিধি সৌহার্দ্যর খাবারটা শাহাদা চৌধুরীর হাতে দিয়ে এক বুক উৎকণ্ঠা আর দায়িত্ববোধ নিয়ে রিধি কলেজের উদ্দেশ্যে বাবার আলো। রিধি চলে যাওয়ার বেশ খানিকটা সময় পর সৌহার্দ্য ঘুম ভাঙল। মাথার ভেতরটা তখনও ভারী হয়ে আছে, কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। তবে হাতের ব্যথাটা আগের চেয়ে অনেক কমেছে। নড়াচড়া করতে খুব একটা কষ্ট হচ্ছে না। সে ড্রেসিং টেবিলের আয়নায় সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে শার্টের বোতামগুলোই আটকাচ্ছিল। ঠিক তখনই নাস্তার ট্রি হাতে ঘরে প্রবেশ করলো শাহেদা চৌধুরী। মায়ের উপস্থিতি টের পেতেই সৌহার্দ্যর চেহারা এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আয়না থেকে মুখ ফিরিয়ে শান্ত ছেলের মতো সে বিছানায় বসল। শাহেদা চৌধুরী নাস্তার ট্রেটা বিছানার একপাশে রেখে পরম মমতায় ছেলের মাথায় হাত রেখে চিন্তাতুর কণ্ঠে বললেন, এখন কেমন লাগছে বাবু? ব্যথাটা কি খুব বেশি? সৌহার্দ্য মায়ের হাতটা টেনে নিয়ে নিজের মাথার উপর আরো চেপে ধরল, একটু হেসে বলল, একদম ফিট অ্যান্ড ফাইন, ডোন্ট প্যানিক আম্মু। আর কতদিন তুমি আমাকে এই বাবু বলে রাখবে? ছেলের মাথায় বিলি কাটতে কাটতে শাহেদা চৌধুরী মৃদু হাসলেন। রসিকতা করে উত্তর দিয়ে বলল, যবে তুই আমাকে কোলে নেওয়ার মতো একটা ছোট্ট বাবু এনে দিবি, আমার কিন্তু নাতি নাতনি চাই 1 বছরের মধ্যে। সৌহার্দ্য মায়ের পেছনে মুখ গুছে দিয়ে দুষ্টু গলায় বলল, এটা কি খেয়াল না যে চাইলেই 1 বছর এনে দেবো? এর তো একটা প্রসেসিং টাইম আছে, তাই না? ছেলের কথা শুনে শাহেদা চৌধুরী সজ্জল রাগে তার পিঠে আলতো এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, অসভ্য ছেলে, মুখে কি তোর কোনো ব্যালেন্স নেই? মায়ের কোল থেকে সোজা হয়ে বসে সৌহার্দ্য একটা স্নিগ্ধ হাসি হাসলো। এই হাসিটা বড় বিরল। পৃথিবীর সবাই সৌহার্দ্যকে দেখেছে তার গম্ভীর আর রুক্ষ রূপটায়, কিন্তু এই নির্বিচার হাসিটা শুধু সে শাহেদা চৌধুরীর জন্যই তোলা থাকে। মায়ের সামনে এলেই এই মানুষটা যেন আবারও সেই ছোট্টবেলার ছেলে মানুষ হয়ে যায়। সৌহার্দ্য মাকে জড়িয়ে ধরে পড়ল, ওকে ওকে, অনেক হয়েছে, এখন নিজের হাতে খাইয়ে দাও তো আম্মু, আমাকে বের হতে হবে। ছেলের খাইয়ে দেওয়ার আবদার মেটাতে গিয়ে শাহেদা চৌধুরীর চোখে মুখে দুশ্চিন্তার রেখা ভেসে উঠল। তিনি কোমল স্বরে বলল, এমন শরীর নিয়ে কথায় যাবি? আজকের দিনটা অন্তত বাড়িতে রেস্ট কর না।
সৌহার্দ্য খেতে খেতে কিছুটা গম্ভীর হয়ে পড়ল। না আম্মু, আজ ইমার্জেন্সি কয়েকজন রোগী আছে, তাছাড়া একটা ইম্পর্ট্যান্ট ক্লাসও আছে, যাওয়াটা খুব জরুরি। শাহেদা চৌধুরী আর কোনো দ্বিমত করলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহের পরশ মিশিয়ে ছেলেকে খাইয়ে দিল। কলেজ গেট দিয়ে পা রাখতেই হৃদিকে ঘিরে ধরল সুমি, প্রীতা আর সায়েম। যেন কত যুগ পর তারা প্রাণ ফিরে পেয়েছে। বন্ধুদের এই উচ্ছ্বাস হৃদির ক্লান্ত মনে কিছুটা হলেও স্নিগ্ধতার ছোঁয়া দিল। সুমি হৃদির পিঠ চাপড়ে ধরে আদরে অভিমান নিয়ে বলল, কি রে, এতদিন কোথায় ছিলি? একটা খবরও নেই। হৃদি হালকা হেসে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল রে, খুব ব্যস্ত ছিলাম। কথা শেষ হওয়ার আগে প্রীতা ফোরন কেটে বলল, বাদ দে তো অনুষ্ঠানের কথা। তোর ওই খচ্চর জামাইটার কি খবর? সে কি দেশে ফেরার নামগন্ধও নিচ্ছে না? প্রীতার কথা শেষ হতে না হতেই সুমির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হলো। সে কঠোর স্বরে বলল, ওই বেয়াদবটাকে দেশে এলে আমি আগেই ওর নকশা পাল্টিয়ে দেব। সুমি আর পৃথার এই উত্তেজনার মাঝে সায়েম আড়মোড়া ভেঙে অনেকটা নাটকীয় ভঙ্গিতে বলল, উফ, শান্ত হতো তোরা। আমি তো বলেই রেখেছি ওই খবিশটার কাছে হৃদুকে আর রাখা যাবে না। বরং আজকে তো দারুণ ছেলের সন্ধান পেয়েছি। বিশ্বাস কর, কি হ্যান্ডসাম। আমি ছেলে হয়েও ওর ওপর ক্রাশ খেয়ে গেছি। একদম সৌহার্দ্য স্যারের মতন দেখতে, তবে বাহারটা মাশাআল্লাহ। সৌহার্দ্য স্যারের ব্যবহার তো ওই দিকে আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটা আমাদের হৃদুর জন্য একদম পারফেক্ট। সায়েমের কথা শুনে পৃথা তার পিঠে একদলা চর বসিয়ে দিয়ে বলল, থাম তো তোর আজগুবি কথাবার্তা। ওই ছেলে যদি বিয়ে করা থাকে তখন? সায়েম নিজের গলাটা একটু উঁচে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, সায়েম কখনো এত কাছাকাছি করে না বস। সব খবর নাও শেষ, ছেলে সিঙ্গেল। বন্ধুদের এই ছেলে মানুষই আর বাড়াবাড়িতে রীতি খানিকটা বিরক্তি সুরে নাক কুচকে পড়ল, তোরা কি থামবি? একটা আজাব নিয়ে এমনিতেই অস্থির আছি, তার উপর এখন আবার নতুন করে আরেক আজাবের কথা বলছিস। চল তো ক্লাসে যাই। এতটুকু বলে রীতি দ্রুত পায় ক্লাসের দিকে হাঁটা দিল। পিছু পিছু সুমি, পৃথা আর সায়েম আচাসি করতে করতে ছুটল। পুরো রাত এক ফোঁটা ঘুম হয়নি রিধির। মনে হচ্ছে মাথার ভেতরে কেউ হাতুড়ি পিটিয়ে পেরেক ঠুকছে। সুমির কাঁধে মাথা এলিয়ে আধা চেতনা অবস্থায় সে পড়ে আছে। আজকে বায়োমেট্রিক্স ক্লাসটা ইম্পর্টেন্ট, না হলে সে আসতোও না। কিন্তু ক্লাসের গুমট বাতাস আর চারিপাশের কোলাহল সেই মাথা ব্যথাকে আরো অসহ্য করে তুলেছে। হঠাৎ পুরো থিয়েটার নিস্তব্ধ হয়ে গেল। রিধি ক্লান্ত চোখে তাকিয়ে দেখল সামনে ডান্সের সৌহার্দ্য কালো শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো ফর্সা হাতে লোমগুলো কেমন চিকচিক করছে। সাদা অ্যাপ্রনটা আজ নেই, কপালে কাটা দাগের উপর সাদা ব্যান্ডেজ, সব মিলে তাকে অসম্ভব সুদর্শন লাগছে। কিন্তু তার চোখের শীতলতা ক্লাসের তাপমাত্রাকে যেন হিমাঙ্কের নিচে নামিয়েই দিল। সৌহার্দ্যর হাতের ব্যান্ডেজটা খুলতে খুলতে প্রজেক্টরের দিকে ইশারা করলো। সৌহার্দ্য যখন গম্ভীর গলায় জটিল সব মেটাবলিক পাথ হয়ে বোঝাচ্ছিল, রিধির কানে সেসবের একটি শব্দ ঢুকছে না। তার সমস্ত মনোযোগ ওই গম্ভীর চেহারা মানুষটার উপর। অদ্ভুত এক মায়ায় রিধির মাথার সেই অসহ্য যন্ত্রণা যেন ধীরে ধীরে নিমিষে উবেই চলে গেল। সে চারিদিকে একবার নজর বোলালো, দেখলো ক্লাসের বাকি মেয়েগুলো প্রায় চোখ বড় বড় করে সৌহার্দ্যকে গিলেই খাচ্ছে। রিধি নাকমুখ কুচকে বলল, লুচ্চা ডাক্তার অসুস্থ শরীর নিয়ে কিভাবে সেজে আসছে মেয়েদের মাথা খেতে। হঠাৎ সৌহার্দ্যর তীক্ষ্ণ দৃষ্টি এসে থামলো রিধির উপর। রিধিকে অমনোযোগী দেখে সৌহার্দ্য ক্ষিপ্ত কণ্ঠস্বর লেকচার থিয়েটারের দেয়ালে ধাক্কা খেল। Hey you, corner side, stand up. রিধি চমকে উঠে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। সৌহার্দ্য গম্ভীর গমগমে গলায় প্রশ্ন করলো, Between carbohydrates, proteins, and lipids, which one is the main source of energy in the body and why? রিধির মস্তিষ্ক তখন পুরোপুরি ব্ল্যাঙ্ক। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য ফ্রিকুচকে তার দিকে এগিয়ে গেল। রিধি ঠিক সামনে দাঁড়িয়ে তার উচ্চতার চাপে রিধিকে আরো ছোট মনে হচ্ছে। সৌহার্দ্যর কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলল, What's your problem? Answer my question.
রীতি আমতা আমতা করে বলল। আম- আমি পারি না স্যার। সৌহার্দ্য বিরক্ত হয়ে তাকিয়ে বলল। ক্যান ইউ ডু ইট? মুখে মুখে তর্ক করা ছাড়া। রিধি চুপ করে আছে। ক্লাসে সৌহার্দ্য তার শিক্ষক, এখানে প্রতিবাদ করার সুযোগ নেই। রিধির নীরবতা দেখে সৌহার্দ্য আরো এক ধাপ এগিয়ে এলো, একদম তার কানের কাছে মুখটা নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল। দেন হাজব্যান্ডের টাকা উড়িয়ে লাভ নেই, বাড়ি গিয়ে বেবির প্ল্যানিং করো, বেটার ফর ইউ। বলে সে প্রজেক্টের দিকে ফিরে গেল। রিধির শরীরের প্রতিটি রক্তকণিকা যেন রাগে ফুটে উঠেছে। তাতে ধর চেপে সে মনে মনে পিড়পিড় করে পড়ল। অসভ্য ডাক্তার, বাচ্চা তো পয়দা করবই, আর দিনে রাতে তোকে দিয়ে সেগুলোর হাগুমতো না পরিষ্কার করিয়েছি তো আমার নাম হৃদিতা খান না। রীতি রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য রীতির জ্বলন্ত দৃষ্টি দেখে গলা খাকারি দিয়ে এক ছাত্র দিকে ক্লাস টেস্টের পেপারগুলো দিয়ে গম্ভীর গলায় পড়ল। ইউ উইল গিভ দিস টু এভরিওয়ান। বলেই সে ক্লাস থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য বেরিয়ে যেতেই সে ছেলেটা একে একে সবার হাতে ক্লাস টেস্টের খাতাগুলো ধরিয়ে দিল। রিধি অধীর আগ্রহে নিজের খাতাটা নিল, কিন্তু প্রথম পাতাটা খুলতে তার সারা শরীর যেন বরফ জল ঝেলে দিল কেউ। বিষের মধ্যে পেয়েছে মাত্র 12। রিধি হতবাক হয়ে পাতার পর পাতা উল্টে দেখল প্রতিটি উত্তরের লজে, প্রতিটি ডাটা সব তো নিখুঁত ছিল। অন্তত 18 তো পাওয়ার মতো লেখা সে লিখেছে। রিধির হাতের আঙুলগুলো রাগে থরথর করে কাঁপছে। দ্রুত সুমিদের খাতাগুলো টেনে নিয়ে চোখ বুলালো সে। অবাক কাণ্ড, সবার খাতা তো নিয়ম মেনেই চেক করা, সবাই ভালো নম্বরও পেয়েছে, শুধু ওরটাই এমনভাবে অদ্ভুতভাবে কাটা। রিধি বুঝতে পারলো, বুঝতে আর বাকি রইল না। এটা সৌহার্দ্য ইচ্ছে করে করছে, কত বড় অসভ্য লোক ভাবা যায়। কথাটা ভেবে রিধি রাগে দুঃখে পিড়পিড় করে বলল। অসভ্য ডাক্তার, আমি আর আমার বাচ্চারা মিলে তোর জীবন তেজপাতা না করেছি তো আমার নাম পাল্টায় ফেলবো, দেখিস তুই। রিধি বাসায় ফিরে ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রেখেই বিছানায় এলিয়ে দিল। মাথাটা যেন কেউ চিড়ে দিচ্ছে, চোখ খোলার শক্তিটুকুও নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে কখন ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। ঘুম যখন ভাঙলো, মোবাইলের স্ক্রিনে আলোয় তাকিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। মাথাটা এখন বেশ ভার, তবে ব্যথার তীব্রতা কিছুটা কমেছে। কোনো মতে ঝুঁকতে ঝুঁকতে সে রান্নাঘরের দিকে গেল। সেখানে আমেনা খালা সব গুছিয়ে রাখছিল। রিধি একটু ম্লান গলায় জিজ্ঞেস করলো। খালা সবার খাওয়া কি শেষ? ভাবি একা হাতে সব সামলালেন, আমায় ডাকলেন না যে? আমেনা খালা একটু হেসে বলল। বড় বউ তো তোমারে ডাকতে মানা করছে ছোট আম্মা। সবার খাওয়া শেষ, শুধু সৌহার্দ্য স্যার বাকি। সে বলে দিয়েছে তার হাত ব্যথা, তাই তুমি যেন তাকে খাইয়ে দাও। কথাটা শুনে রিধির মুখটা একটু কুঁচকে গেল। কাল এত নাটক করলো যেন তার হাতে খাওয়া খেলে গলা দিয়ে নামবে না। রিধি মনে মনে একটু বিড়বিড় করলো, তারপর বিরক্তি নিয়ে সৌহার্দ্যের জন্য খাবারটা গুছিয়ে নিল। সৌহার্দ্যর ঘরে দরজাটা আধ খোলা। রিধি ভেতরে তাকিয়ে দেখলো সে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কি যেন টাইপিং করছে। রিধি খাবার নিয়ে ঢুকতে দেখে সৌহার্দ্য কুচকে বলল। আমি ওটা খাবো না, ভাত নিয়ে এসো। রিধি অবাক হয়ে তাকিয়ে বলল। আপনি তো রাতে ভাত খান না, তাহলে আজ হঠাৎ? সৌহার্দ্য বিরক্তিতে মুখটা একটু বাঁকিয়ে বলল। তোমাকে কি সব কৈফিয়ত দিতে হবে? যেটা বলছি সেটা করো, স্টুপিড। রিধির মনে হলো এই অসভ্য মানুষটার সাথে তার কথা বাড়িয়ে সময় নষ্ট করা বৃথা। কোনো মতে নিজেকে সামনে নিয়ে দ্রুত পায়ে রান্নাঘরে ফিরে গেল। চুপটা নির্দিষ্ট স্থানে রেখে ঝটপট ভাত বেড়ে ফিরে এসে আবারও সে সৌহার্দ্যর সামনে এসে বসল। রিধি ভাতের লোকমা হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে বাড়াতেই সে বিরক্ত সাথে চোখ মুখ কুচকে তাকিয়ে বলল। হ্যান্ড ওয়াশ করেছে তো? রিধির মনের ভিতর রাগের অগ্নিকুণ্ড জ্বলে উঠল। ইচ্ছে করছিল তখনই খড়া করে শুনিয়ে দিতে। না, তোকে ওয়াশরুম পরিষ্কার করা হাতেই খাওয়াচ্ছি আমি, অসভ্য লোক। কিন্তু নিজেকে সংযত করলো সে। মুখে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ইশারা করলো, হ্যাঁ মানে সমস্যা নেই। রিধির বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। কাল তো চামচ দিয়েই খাওয়াইছিল, কিন্তু আজ নিজের হাত দিয়ে
খাওয়াতে গিয়ে তার হাতের আঙুলগুলোতে বারবার সৌহার্দ্যর মুখের ছোঁয়া লাগার কারণে কেঁপে উঠছে। সৌহার্দ্য অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপই করল না। হৃদির বাড়ানো হাতের দিকে না তাকিয়ে সে নিজের মাথা এগিয়ে নিয়ে খাবারটুকু মুখেই পুরে নিল। তার চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ, আর এক হাতে দ্রুত টাইপিং করে যাচ্ছে সে। হৃদির বুকের ভিতর জমা থাকা সেই নিভৃত আবেগগুলো সৌহার্দ্যর এমন যান্ত্রিক উদাসীনতায় যেন আরো বেশি করে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। হৃদি সৌহার্দ্যকে খাইয়ে দিতে হাতটা থামিয়ে হঠাৎ করেই বলল, আচ্ছা, আমার ক্লাস টেস্টের খাতার নাম্বার কম কেন? আমি তো সব মিলিয়ে দেখেছি, ঠিকঠাকই তো ছিল। বলেই সে বড় বড় চোখে কৌতূহলের দৃষ্টিতে তাকিল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য শান্তভাবে খাবার চিবোচ্ছিল। হৃদির প্রশ্নের উত্তরে সে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠেই বলল, মুখে মুখে তর্ক করার জন্য 6 মার্ক কাটা হয়েছে। কথার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন এটা কোনো ব্যাপারই না। হৃদি যেন ব্যাকিলি বনে গেল। সৌহার্দ্য এমন অসংবেদনশীল উত্তর শুনে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা অসভ্য আর অদ্ভুত হতে পারে, সেটা তার ভাবনার অতীত। রাগে হৃদির ভেতরটা জ্বলে উঠল। সে তাতে দর চেপে বলল, কি করে করলেন আপনি আমার সাথে এমনটা? খাওয়ার শেষটুকু মুখে দিয়ে সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, With my own hand and pain. Now finish. Here go. হৃদির চোখ দুটো মুহূর্তেই রাগে দুঃখে ছলকে উঠল অভিমানে, আর আক্রোশে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আপনার ওই বালের ওন হ্যান্ড পেন, ওটার উপর ঠাড়া পড়ুক, অসভ্য লোক। রাগে ফুসতে ফুসতে সে চলে যেতে নিলেই সৌহার্দ্য পেছন থেকে গলা খাকারি দিয়ে ডাকলো, ওটার ব্যাপারে কি ভাবলে? রীতির আগে গজরাতে গজরাতে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের ব্যাপারে কি ভাববো? নাম বলতে পারেন না? ওটা কি অশুভ লোক? হ্যাঁ। সৌহার্দ্য এক কদম এগিয়ে এসে একটু দূরত্ব রেখেই তারপর মাথাটা সামনে ঝুঁকিয়ে ফিস করে পড়ল, হয়েছে বেবি প্ল্যানিং? রীতির চোখের আগুন যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ভেবেছি তো এক ডজন বাচ্চা পয়দা করব, আর এগুলো দিয়ে আপনার সব চুল ছিঁড়ে টাক বানিয়ে আমি ঢোল বাজাবো। অসভ্য ডাক্তার। কথাটা বলে রীতি ধূপধাপ পা ফেলে চলে গেল। আর হতভম্ব সৌহার্দ্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রীতির যাওয়ার পথের দিকে। রীতি চলে যাওয়ার পর ঘরের ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা জমাট বেঁধেই রইল। সৌহার্দ্য কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই শূন্য দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো। তবে সেই নিস্তব্ধতার মাঝে ছোটের কোণে খেলে গেল এক ছেলতে ম্লান হাসি। অস্ফুট স্বরে আপনমনি বিড়বিড় করে বলল, স্টুপিড দেয়ার ব্যাটারি। পর করে নিজেকে সামনে নিয়ে ডেস্কের ওপর পড়ে থাকা রোগীর ফাইলগুলোতে চোখ বোলালো সে। কাল সকালে একটি এমার্জেন্সি অপারেশন আছে, তার প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি। হঠাৎ করেই কড়া নাড়তেই দরজা খুলে ভেতরে এলেন সারহান চৌধুরী। বাবাকে দেখে সৌহার্দ্যর কপালে ভাঁজ পড়ল ঠিকই, কিন্তু কোনো বাক্য ব্যয় না করে সে নিজের মনোযোগে আবারও ফাইলের ভেতরে ডুবিয়ে রাখলো। সারহান চৌধুরী ছেলের সামনে এসে চেয়ার টেনে বসলেন। অস্বস্তি নিয়ে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার শরীর এখন কেমন? ফাইল থেকে চোখ না তুলেই সৌহার্দ্য নির্লিপ্ত গলায় উত্তর দিল, বেটার নাও। সারহান চৌধুরী কিছুটা ইতস্তত করে বললেন, তোমার সাথে আমার জরুরি কথা ছিল। সৌহার্দ্য নির্বাক হয়ে ফাইলে ডুবে রইল। শুধু গম্ভীর স্বরে বলল, শুনছে। ছেলের এমন উদাসীনতা আর নির্লিপ্ত আচরণে সারহান চৌধুরীর ভেতরে রাগের দানা বাঁধল। তিনি কোনো মতে তা চেপে ধরে রেখে বললেন, আরিফা জানতে চাচ্ছে হৃদিকে নিয়ে কি ভাবছো? সৌহার্দ্য এবার ফাইল থেকে চোখ তুলল। বাবার চোখের দিকে সরাসরি তাকে শান্ত অথচ ধারালো গলায় বলল, ওটাকে নিয়ে আমি কি ভাবছি সেটা জানার প্রয়োজন ওনার কেন? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। সারহান চৌধুরী ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন, অসভ্য ছেলে, ওরা হৃদি তার বাড়ির লোক। তোমার স্ত্রীর ব্যাপারে খোঁজ নেওয়াটা কি তাদের অন্যায়? তোমার কি ন্যূনতম কাণ্ড জ্ঞান নেই? সৌহার্দ্য এবার আরো যেন পাথর হয়ে গেল। সে শীতল স্বরে বলল, ওসব ভাবার মতো সময় আপাতত আমার নেই। কাল সকালে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, আমি তো স্টাডি নিয়ে ব্যস্ত। এছাড়া আর কিছু বলা থাকলে বলো, না হলে আমাকে একটু একা ছাড়ো।
ছেলের এই শীতল দেয়াল ভেঙে সারহান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার একগুয়েমির জন্য আমি হৃদিতার জীবন নষ্ট হতে দিতে পারি না। তুমি যখন মানছো না, আমাকেই অন্য ব্যবস্থা করতে হবে। আমি উকিলের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। সৌহার্দ্য বাবার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন ডিভোর্সের কথাটা তার কাছে বাতাসের চেয়েও তুচ্ছ। সে আবার নিজের কাজে মনোযোগ দিল। সারহান চৌধুরী বুঝতে পারলেন এই পাথরের মূর্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই। নিজের হাতেই মেয়েটির জীবন তিনি নষ্ট করে দিলেন ভেবে এক তীব্র অনুশোচনা তাকে গ্রাস করল। তিনি নিজের মনেই এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর কোনো কথা না বলে গুমট ঘরে হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। বাবা ঘর থেকে বের হতেই সৌহার্দ্য কলমটা নামিয়ে রাখলো জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেল সে। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, যেন মনের ভেতরে জমে থাকা কোনো অজানা ঝড়কে সে একা হাতে সামলে নিচ্ছে। সেদিনই সেই ঘটনার পর পেরিয়ে গেছে একটি পুরো মাস। রিধি এখন আর সৌহার্দ্যর বাড়িতে নেই, আশ্রয় নিয়েছে নিজের পুকুর বাসায়। সেদিন সারহান চৌধুরী যখন নিজের ছেলের এমন পাথর চাপা নির্লিপ্ততা আর উদাসীনতা দেখলেন, নিজের সন্তানের এমন আচরণে তিনি লজ্জিত বোধ করেছিলেন। রিধিকে ডেকে কাছে পরম মমতায় তিনি বুঝিয়েছিলেন, মা, কিছুদিন আরিফার বাসায় গিয়ে থাকো। ও একটু একা থাকুক, নিজেকে সময় দিক, দেখা যাক ও আসলে ঠিক কী চাই। রিধি শুরুতে রাজি হতে চায়নি। সোহাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবলেও ওর বুকের ভেতরে হু হু করে উঠছিল। কিন্তু সারহান চৌধুরীর মতো মানুষের অনুরোধ উপেক্ষা করার সাধ্য ওর ছিলই না। অজ্ঞতা রিধি রাজি হলো এই আশায়, হয়তো এই দূরত্ব তাদের সম্পর্কে জট খুলবে, হয়তো সৌহার্দ্যর অবচেতন মনের কথাগুলো স্পষ্ট হবে। কিন্তু রিধির সমস্ত প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে গেল। সবাইকে ভুল প্রমাণ করে সৌহার্দ্য এই একটি মাসে একটা বারের জন্য রিধির খোঁজ নেয়নি। কোনো অনুতাপ, কোনো অস্থিরতা, এমনকি রিধির অনুপস্থিতিতে ওর জীবনে যে কোনো পরিবর্তন এসেছে তার বিন্দুমাত্র ছাপও সৌহার্দ্যর আচরণে দেখা যায়নি। রিধির চলে যাওয়া যেন ওর কাছে একটা সাধারণ ঘটনা, যেটাতে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও সে বোধই করেনি। ছেলের এই অদ্ভুত নীরবতায় সারহান চৌধুরী ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত আর লজ্জিত ছিলেন। তিনি কয়েকবার রিধিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু রিধি আর ফিরে যায়নি। অভিমানে আর অপমানে ওর মনটা পাথর হয়ে গেছে। রিধি বুঝে গেছে যেখানে ভালোবাসার চেয়ে আত্মসম্মানের অভাব বেশি প্রকট, সেখানে থাকা মানে নিজের অস্তিত্বকেই বিসর্জন দেয়া। এই এক মাসে সৌহার্দ্যর সাথে রিধির আর দেখাও হয়নি। রিধি জেনে বুঝে সৌহার্দ্যর ক্লাসগুলো এড়িয়ে চলেছে, যেন ভুলেও চোখের সামনে পড়ে স্মৃতিগুলো আবারও নতুন করে ক্ষত তৈরি না করে। অভিমানের দেয়ালে ঢাকা এই দূরত্বে রিধি কেবল নিজের ক্ষতগুলো নিয়ে বেঁচে আছে, আর সৌহার্দ্য নীরবতা সেই ক্ষতকে প্রতিনিয়ত আরো গভীর করছে। ফ্ল্যাশব্যাক। সৌহার্দ্য রুম থেকে বেরিয়ে সারহান চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন রিধির রুমের দিকে। মাঝরাতের নিস্তব্ধতা ছিঁড়ে দরজাটা হালকা টোকা দিতেই রিধি ঘুম জড়ানো চোখে দরজা খুলল। এত রাতে শ্বশুরকে এমন অবস্থায় দেখে রিধি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল। আপনি এত রাতে? আমার শরীর ঠিক আছে তো? সারহান চৌধুরী হালকা হেসে আশ্বস্ত করে বললেন, ঠিক আছে, তোর সাথে আমার একটু কথা আছে মা। রিধি ওনার দিকে তাকিয়ে চিন্তিত মুখেই বলল, আসুন আব্বু, বলুন কি কথা? সারহান চৌধুরী রিধির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমি তোর ভালো করতে চেয়ে তোর জীবনটা নষ্ট করে দিলাম, আমাকে ক্ষমা করে দিস মা। শ্বশুর এমন হাহাকার ভরা কথায় রিধির বুক কেঁপে উঠল। সে শান্ত গলায় উত্তর দিয়ে বলল, ছি আব্বু, এসব কি কথা? আমি না আপনার মেয়ে, বলেন। সারহান চৌধুরী একটু ইতস্তত করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই কয়দিনের জন্য আরিফার বাসায় চলে যা। অসভ্যটাকে তোর মর্ম বুঝতে হবে। আব্বুকে ভুল বুঝিস না। আমি চাই তুই সসম্মানে এই বাড়িতে ফিরে আয়। রিধি ম্লান হাসল, বলল, আমার তো অসুবিধা হচ্ছে না আব্বু, আমি গেলে আম্মু কষ্ট পাবে, আমি যেতে চাই না আব্বু। রিধি এই সরলতায় সারহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কথাটা রাখ মা, চিরকাল একসাথে সুন্দর করে থাকার জন্য ক্ষণিকের দূরত্ব ভালো। রিধি
আর কোনো প্রত্যুত্তর করলো না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। সারান চৌধুরী শেষবার রিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। সারান চৌধুরী চলে যাওয়ার প্রতিটি পদধ্বনি রিধির হৃৎপিণ্ডে যেন একটি দীর্ঘশ্বাসের মতো আঘাত করছিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে তখন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতন হাহাকার। হঠাৎ করেই বুকের ভেতরটা মুচড়ে উঠল এক তীব্র চিনচিনে ব্যথায়, যেন অশরীরীর কোনো হাত তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। চোখে নোনা জল গড়িয়ে পড়ছে অবিরত, কিন্তু রিধি অতি কষ্টে সেগুলো মুছে আকাশের বিশাল শূন্যতার দিকে তাকালো। আর্তনাদের মতো স্বর বের হয়ে এলো তার কণ্ঠ থেকে। অবশেষে আপনাকে মুক্তি দিয়ে দিলাম ডক্টর সাহেব। আপনার জীবন থেকে আমার অস্তিত্বের এই শেষ চিহ্নটুকু মুছে ফেললাম। একটু থেমে কাঁপা কাঁপা গলায় সে আবারও বলল, সারা জীবন শুধু আপনার ভালো চেয়েছি, আজও তাই করছি। খুব ভালো থাকুন আপনি, একদম নিজের মতো করে থাকুন। আমার এই চোখের নোনা জলগুলো যেন কখনো আপনার চলার পথে অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমি শুধু এইটুকু প্রার্থনা করি, আপনি সুখে থাকুন। যদি জানি আপনার সেই রঙিন সুখে আমার জন্যে আজ কোনো জায়গা নেই। ছাদের খোলা আকাশের নিচে তখন হালকা শীতল বাতাসের আনাগোনা, আর তারার মিটিমিটি আলোয় রিধি আর জুথি মগ্ন লুডো খেলায়। জুথি আরিফা খানের ননদের মেয়ে। এই কয়েকদিনে রিধির সাথে খুব মিশে গেছে। হাসাহাসি আর খুনসুটির সেই শান্ত পরিবেশ আচমকা ছন্দপতন ঘটল শাহান। জুথির পাশে এসে বসে বাঁকা হেসে খোসা দিয়ে বলল, কিরে চুন্নি, কয়টা গুটি চুরি করলি আজ? দেখি তো তোর হাত। শাহানের এমন অহেতুক অভিযোগে জুথি তেতে উঠল। চেঁচিয়ে সে প্রতিবাদ করে বলল, একদম বাজে বকবেন না ভাইয়া। রিধি আপু তুই বলতো আমি কি চুরি করেছি? রিধি হালকা হেসে শাহানের দিকে তাকিয়ে বলল, হয়তো ঝামেলা পাকিয়ে আমাদের খেলার পরিবেশটা নষ্ট করিস না ভাই। তাদের কথার তোড়ে যখন পরিবেশটা বেশ জমে উঠেছে, ঠিক তখনই গম্ভীর পদ শব্দে ছাদে উপস্থিত হলো সাহাবীর। তার উপস্থিতিতে যেন বাতাসের উষ্ণতা কমে গেল। একরাশ গাম্ভীর্য নিয়ে বলল, অনেক হয়েছে, এবার ভেতরে চলো। সকালে কলেজ নেই তোদের, খেয়ে দিয়ে ঘুমোতে যা। সাহাবীরকে রীতি আর জ্যোতি জমের মতো ভয় পায়। তার কণ্ঠের আদেশে মুহূর্তের মধ্যে দুজনই পিলপিল পায়ে ছাদ থেকে নামতে শুরু করলো। ঠিক তখনই সাহাবীর রিধির দিকে তাকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, রিদি, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তো। রিধি মাথা নেড়ে সম্মতি জানালো। সাবি তার পিছু ফিরে যাওয়ার দিকে তাকে ঠোঁটের কোন এক চিলতে মুচিয়ে হাসি ফুটি পিটপিট করে পড়ল। পাগলি। কিছুক্ষণ পর রিধির কফির মগ নিয়ে আবারও ছাদে এলো। সাবির কফিটা নিয়ে আলতো করে চুমুক দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঘুমোতে যা, সকালে কলেজ আছে, আমি তোকে নামিয়ে দিয়ে আসবো। রিধি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। সে ফিরে যেতে নিতে সাবির আবার ডাকলো, শোন। রিধি থমকে তাকালো। সে মৃদু কণ্ঠে যোগ করল, তোর জন্য চকলেট রাখা আছে। রীতির চোখে এক চলতে বিষণ্ণ হাসির রেখা ফুটে উঠল। এখানে আসার পর থেকে এটাই সাবিরের রোজকার রুটিন। প্রতিদিন সে নিয়ম করে চকলেট রাখে। রিধি শতবার বারণ করলেও সে শোনার পাত্র নয়। নিজের রুমে এসে বিছানায় ঠিকঠাক করে রিধি যখন ঘুমানোর জন্য শরীরটা এলিয়ে দিল, ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটা দেখে রিধির বুকের ভেতরটা থক করে উঠল। আননোন নাম্বার, তার উপর ম্যাডাম সম্বোধন। এখানে আসার পর থেকে এই নাম্বারটা থেকে অদ্ভুত সব মেসেজ আসছিল। কখনো শুধু একটা ডট, কখনো একটা প্রশ্নবোধক চিহ্ন। গুরুত্ব দেয়নি রিধি। আগন্তুকের পাগলামি ভেবে এড়িয়ে গেছে, কিন্তু আজ হঠাৎ এমন সম্বোধন। রিধির মনের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। কৌতূহলপূর্ণ আর অস্বস্তি দোলা চলে সে দ্রুত চ্যাপ করল। কে আপনি? ফোনটা হাতে নিয়েই অপেক্ষা করছিল রিধি, কিন্তু প্রত্যুত্তরে নীরবতা। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। দীর্ঘ অপেক্ষার পর যখন রিধি হতাশে ফোনটা বালিশের পাশে রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই টুক করে স্ক্রিনটা জ্বলে উঠল। মেসেজটা পড়ার পর রিধি স্থবির হয়ে বসে রইল। শব্দগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে
পরিচিত কারোর সাথে মেলাতে চাইল, কিন্তু মনের হাজারো গলি খুঁজেও সে কারোর সাথেই তো তার খাপ খাওয়াতে পারল না। রীতির আঙুলগুলো আবারও স্বয়ংক্রিয়ভাবে কিবোর্ডে টাইপিং করল। সে কেউ একজনটাকে সেটা জানতে চাইছি, বলবেন প্লিজ? অপেক্ষা আর অপেক্ষা। ঘড়ি কাটার শব্দ ছাড়া ঘরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। হৃদির ভেতরটা এবার বিরক্তিতে ভরে গেল। তীব্র ইচ্ছে হলো নম্বরটা ব্লক করে দেওয়ার, কিন্তু একটা অদৃশ্য টান যেন তাকে আটকে রাখলো। কে জানে, হয়তো অবচেতন মনে সে পরিচিত কারো ছায়া খুঁজছে। যদিও জানে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা বালিশের পাশে ছুঁড়ে দিল সে। রহস্যের চাদরে ঢাকা এই অজানাকে সঙ্গী করে এক সময় ঘুমের দেশে অতলে তলিয়ে গেল রিধি। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল রিধির। পিটপিট করে চোখ মেলল সে। অভ্যাসবত হাতে চলে গেল বালিশের পাশে রাখা ফোনটার দিকে। ঘড়ি কাটায় 6:30। প্রতিদিনের রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠে অজু সেরে রীতি নামাজ পড়ে নিল। খানিকটা সময় বারান্দায় দাঁড়িয়ে বাগানটাও দেখলো সে। তারপর কিছুক্ষণ বই নিয়ে বসলো। এতদিন সৌহার্দ্যর মিস করা ক্লাসে নোটগুলো সুমির থেকে কালেক্ট করেছে, কিন্তু অনেকটাই শেষ করা বাকি। এ বাড়িতে আসার পর থেকে রান্নাঘরে চৌকাঠ মারানো তো দূরের কথা, খুব সাধারণ কাজগুলো তাকে করতে দেওয়া হয় না। আরিফা খান তো বটেই, এমনকি সাহাবীরেরও করা নির্দেশ। হৃদি যেন সংসারের কোনো কাজেই হাত না দেয়। কিন্তু যে মেয়েটি এতদিন নিজের হাতে সংসার সামলেছে, তার পক্ষে হাত পা গুটিয়ে অলস বসে থাকাটা বড্ড যন্ত্রণার। মাঝে মাঝে তার হাতের আঙুলগুলো যেন কাজ করার জন্য ছটফট করে। রিধি ঘন্টা খানেক সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল জুথি আর সাহান বরাবরের মতোই টম অ্যান্ড জেরির মতো লেগে আছে। ঝগড়াটা তুঙ্গে। রিধি কিছুটা এগিয়ে গিয়ে মৃদু হেসে বলল, কি শুরু করলি তোরা? সকাল হতে না হতে এই অশান্তি? রীতিকে দেখে জুথি যেন নালিশ করার জন্য একটা সুযোগই পেয়ে গেল। চোখ মুখে ফুলিয়ে কেঁদে ফেলে বলল, দেখো না রিদি আপু, তোমার ওই খচ্চর ভাইটা আমার প্রিয় হেয়ার ক্লিপটা ভেঙে ফেললো। এটা বীর ভাইয়া আমেরিকা থেকে আমার জন্য এনেছিল, আমার অনেক পছন্দের ছিল এটা। জুথির অভিমানী মুখটা দেখে রিধির মায়া হলো। সে শাহানকে ধমক দিয়ে জুথিকে শান্ত করে জুথির মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে বলল, আরে এটা নিয়ে মন খারাপ করতে হবে না তো। বীর ভাইয়া আমার জন্যও একদম একই রকম একটা ক্লিপ এনেছে। আমি তো এইসব ক্লিপ সেভাবে ইউজ করি না, সেটা তুই নিয়ে নিস কেমন? রীতির কথায় মুহূর্তেই জুথির কান্নার বদলে মুখে চিলতে হাসি ফুটে উঠল। সে চোখ টিপে দুষ্টুমি করে বলল, না আপু, তোমারটা লাগবে না। ওই খচ্চরটাকেই আবার আমেরিকা যেতে হবে আমাকে আবার নতুন একটা এনে দেওয়ার জন্য। জ্যোতির এমন অদ্ভুত আবদার শুনে শাহান বোকা বনে গেল। সে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, মনে মনে ভাবল, এই বলদ মেয়ে বলে কি একটা ক্লিপের জন্য আমাকে আবার আমেরিকা পাঠাবে? শাহান কিছু একটা বলে প্রতিবাদ করার আগেই হৃদি তার পিছে আলতো করে একটা চাপড় দিয়ে তাকে থামিয়ে দিল। তারপর হাসি মুখে জ্যোতির হাত ধরে খাবারের টেবিলের দিকে এগিয়ে গেল। খাবারের টেবিল তখন এলাহি আয়োজন। সুস্বাদু খাবারের সুগন্ধে চারপাশটা যেন ভরে উঠেছে। সবাই খেতে ব্যস্ত, কিন্তু পুরো টেবিলে অদ্ভুত এক নীরবতা। কারণ সাহাবীরের সেই গম্ভীর মুখটা আজ যেন আরো বেশি নিষ্প্রভ, পাথরের মতো স্থির। রীতি চোখে বরাবর সেই দিকেই চলে যাচ্ছে। রীতি মনে মনে বলল, ওই বাড়িতে ছিল শুভ ডাক্তার যে মুখটাকে ভাল্লুকের মতো করে রাখতো, এখন দেখছি এই বাড়িতে একটা প্যাঁচার মতো করে রাখে। কিন্তু এই প্যাঁচাটাকে দেখলে কেমন জানি আপন আপন লাগে, মনে হয় আমার খুব কাছের কেউ। এমন কেন মনে হয়? শাহানকে দেখে তো কখনো এমনটা মনে হয় না, ও তো আমার ফুফাতো ভাই। রীতির ভাবনার এই গভীরতায় ছেদ পড়ল হঠাৎ। সাহাবীরও ওর মাথায় আলতো একটা টোক্কা দিয়ে বলল, খেতে বসে কি আকাশ কুসুম ভাবছিস? কলেজে যাবি না? রীতি মৃদু হেসে মাথা মৃদু নাড়ল, যার অর্থ সে যাবে। সাবির এবার হৃদির থেকে চোখ ফিরিয়ে জুথির দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, শাহানের দিকে ইশারা করলো সে। আর এই যে পাকা বুড়ি, আপনার কি স্কুল নেই? সামনে তো এসএসসি এক্সাম, এইভাবে বসে বসে এই গাধাটার সাথে ঝগড়া করবেন?
শাহান সাথে সাথে প্রতিবাদ করে বলল। ভাইয়া আমি কিন্তু একদম গাধা নই। সাবির ঠান্ডা গলায় বলল। হইছে, কথা কম বলে খেয়ে নে। রিধির খাওয়া শেষ হতে সাবির ওকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজ গেটের সামনে গাড়ি থামিয়ে রিধির মাথায় হাত বুলিয়ে দিল সে। পকেট থেকে একটা চকলেট আর কিছু টাকা বের করে দিয়ে বলল, এই নে, কিছু লাগলে নিস, আর কোনো সমস্যা হলে ফোন দিবি, কেমন? রিধি একটু হেসে সায় জানালো। কোনো এক অজানা মায়ার টানে তার মনটা কেমন শান্ত হয়ে গেল। সে বিদায় নিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ল। রিধি চলে যেতে সাবির গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজ গেটে পা রাখতে রিধির সাথে বন্ধুদের দেখা হয়ে গেল, কিন্তু খুশির আমেজটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সুমি বেশ চিন্তিত মুখে রিধির দিকে তাকিয়ে বলল, রিধি, আজ কিন্তু তোকে সৌহার্দ্য স্যারের ক্লাসটা করতেই হবে। রিধির সঙ্গে সঙ্গে বিরক্তিতে ভ্রু কুচকে ফেলল, কিছুটা ছাঁচালো স্বরে বলল, কেন? আমি ওনার ক্লাস করব না? পৃথা এতক্ষণ চুপচাপই দেখছিল, এবার সন্দেহের দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে বলল, আচ্ছা সত্যি করে বলতো তোর সমস্যাটা আসলে কি? স্যার তোর সাথে এমন কি করেছেন যে তুই ওনার ক্লাসটা এড়িয়ে যাস? বন্ধুরা এমন হঠাৎ প্রশ্নে রীতি মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্যের সাথে তার সম্পর্কের কথাটা এখনো ওদের বলা হয়নি, তা বন্ধুদের কাছে এখনো গোপন। সে নিজের অস্বস্তি লুকাতে নাক মুখ কুচকে অস্ফুটের স্বরে বলল, কি আর হবে, ক্লাসে আমার সাথে উনি কেমন আচরণ করেন তা তো দেখিসই। একটা অসভ্য মানুষ সে। সুমি একটু হতাশ হয়ে বলল, সে যাই হোক, আজ তোকে ক্লাস করতেই হবে। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সৌহার্দ্য স্যার স্পষ্ট বলে দিয়েছেন যে আজ ক্লাসে থাকবে না তাকে সেমিস্টার ফাইনালে বসতে দেবেন না। সুমি পৃথার কথার পিছে রিধি ক্ষোভের সাথে বলল, সবই কি ওনার কথাই হবে নাকি? পুরো পরীক্ষার অথরিটি উনি কিনে নিয়েছেন নাকি? সুমি এবার একটু নরম গলায় কিন্তু বাস্তবতার সুরে বলল, বাদ দে তো এসব রিধি, চল ক্লাসে যাই। উনি এত বড় একজন প্রফেসর ও ডাক্তার, ওনার সাথে আমাদের মতো ছাত্রদের জেদ করে পেরে ওঠা সম্ভব নয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। বন্ধুর কথা রীতি কিছুক্ষণ চুপ করে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজেও বুঝলো ব্যক্তিগত সম্পর্কের রেশ ধরে নিজের পড়াশোনার ক্ষতি করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? কেনই বা পালাবে? সৌহার্দ্যকে ছাড়াও সে ভালো থাকতে পারে সেটা তাকে প্রমাণ করতেই হবে, মাথা তো উঁচু করেই। তা নিজের অস্থির মনটাকে কোনো মতে সামলে নিল রিধি। এরপর সুমির হাত ধরে নীরব পদক্ষেপে ক্লাসের দিকে এগিয়ে গেল সে। ক্লাসরুমের দরজাটা ঠেলে ভেতরে পা রাখতেই সৌহার্দ্যর গম্ভীর গলার আওয়াজ কানে এলো। সে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। আজ তাকে বরাবরের চেয়ে একটু অন্যরকমই লাগছে। প্রতিদিনের কালো বা সাদা শার্টের বদলে তার পরনে আজ ছাই রঙের একটি শার্ট, হাতা গুটানো, যা তার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, যা তার কঠোর চাহনিকে যেন আরো রহস্যময় করে তুলেছে। প্রজেক্টের আলোয় তার ছায়া দেয়ালে কাঁপছে। তার আর সেই হাত নেড়ে নেড়ে অত্যন্ত কৌশলে লেকচার বুঝিয়ে দিচ্ছে। সাহেব একটু কাঁপা গলায় নিচে স্বরে বলল, উই ক্যান কাম স্যার। দিদি মনে মনে ভাবলো নিশ্চয়ই কোনো আজব তেরামি দেখাবে সে, এটাই তো তার স্বভাব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৌহার্দ্য শুধু একবার তাদের দিকে তাকালো, তারপর তীক্ষ্ণ চোখে মুহূর্তের স্থবিরতা, তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, ইয়েস। ক্লাসে চলছে। হঠাৎ সৌহার্দ্যর নজর গিয়ে পড়লো সাইমের উপর। তার গমগমে কণ্ঠস্বর পুরো ক্লাসে প্রতিধ্বনি তুলল। ইউ চারচোক, কাম হিয়ার। সাইমন বুকটা কেঁপে উঠলো, মনে মনে ভাবল, এই খাটাসটা আজ আবার কি শুরু করলো? কোনো প্রশ্ন না করে সে অপরাধীর মতো এগিয়ে গেল। সৌহার্দ্য তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে হঠাৎ করে জিজ্ঞেস করে বসল। গান পড়ো? এমন অদ্ভুত প্রশ্নে সাইম বোকা বনে গেল। আমতা আমতা করে বলল, মোটামুটি পারি স্যার। সৌহার্দ্য একটু ভেবে নিয়ে বলল, চলবে, ক্যারি অন। ওই যে গানটা আছে না, চলে গেছো কি, ওটা গাও। সাইম কিংবত বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। সৌহার্দ্য মোবাইল বের করে গানটা সার্চ দিয়ে সাইমের সামনে ধরল। গানের লিরিক্স দেখে সাইমের মনে মনে বলল, খাটাসটার কি ব্রেকআপ হয়েছে?
না হলে হঠাৎ ক্লাসে গান গান শোনাতে চাচ্ছে, তাও আবার এমন। সাইম চুপ করে থাকতে দেখে সৌহার্দ্য বিরক্তির স্বরে তাগিদ দিয়ে আবারও বলল, What happened? Hurry up. সাইম একটু গলা ছেড়ে গাইতে শুরু করলো। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার থেকে আরো বেশি সুন্দরী। গান শেষে হতে সৌহার্দ্য ফিকুচকে বলল, এইভাবে না, জোরে গাও। লাস্ট বেঞ্চ পর্যন্ত শোনা যেতে হবে। সব একটু এনজয় করুক। সাইম মনে মনে বলল, ডাক্তার হতে এসেছি নাকি সার্কাস করতে, আল্লাহ জেনে। সেও তাতে দত চেপে আরো জোরে জোরে চিৎকার করে গাইল। গান শেষ হতেই সৌহার্দ্য হাত নেড়ে বলল, বাজে হয়েছে। ইউ গো। সাইম ফেরার সময় মনে মনে বিড়বিড় করল, এই জন্যই তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে পালিয়েছে খাটাস। রীতি এতক্ষণ এক দৃষ্টিতে সব দেখছিল। তার মনে হলো সৌহার্দ্য জেনে শুনেই তাকে অস্বস্তিতে ফেলার জন্য এসব করছে। রিধি রাগে শরীর রিডি করছিল। সে ফিসফিস করে বলল, অসভ্য লোক, তোর কাজই তো একটা ধরা আর আরেকটা ছাড়া, লুচ্চা ডাক্তার কোথাকার। ঠিক সেই মুহূর্তে সৌহার্দ্যর তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, বোচানাক, স্ট্যান্ড আপ। রীতির আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো, কিন্তু সৌহার্দ্যর দিকে তাকালোই না। সৌহার্দ্য তার সামনে এসে গমগমে স্বরে প্রশ্ন করল, এক্সপ্লেইন ওয়াই ইউ মিস দ্য ক্লাস। রীতির রাগ তখন চরম সীমায়। রাগের মাথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে বলেই ফেলল, আমার জামাই মরে গেছে স্যার, মুরব্বীরা বলেছে 40 দিন ঘরের বাইরে না যেতে। বলে সে সরাসরি সৌহার্দ্য চোখের দিকে কটমট করে তাকালো। কথাটা শুনে সৌহার্দ্য কুকু করে কেসে উঠল। পরক্ষণেই রাগান্বিত স্বরে বলল, স্টুপিড। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ওভাবেই দাঁড়িয়ে থাকো। পুরো 1 ঘন্টা রিধি দাঁড়িয়েই রইল। পায়ের ব্যথায় টনটন করছে, ইচ্ছে করছে লোকটার মাথাটা ফাটিয়ে দিতে। সে ভাবলো ক্লাস শেষ হলেই হয়তো সৌহার্দ্য চলে যাবে, কিন্তু সৌহার্দ্য সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিল, ক্লাস টেস্ট হবে। প্রশ্নপত্র বিলি করে রিধির দিকে তাকে সে বিদ্রুপের স্বরে বলল, ইউ বিধবা, তুমি ওভাবেই লেখো। বিধবা শব্দটা যেন তীরের মতো রিধির বুকে বিঁধল। নিজের রাগের উপর ঘৃণা হলো তার। তখন রাগের মাথায় হুঁশ হারিয়ে বলে দিছে, শরীরটা নিস্তেজ হয়ে আসছে। মনে মনে আল্লাহর কাছে তওবা করে মনে মনে সৌহার্দ্যকে অকথ্য ভাষায় গালি দিতে দিতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা শুরু করলো। দীর্ঘ আধা ঘন্টা পর লেখা শেষ হলো। রিধি পেপার জমা দিয়ে ক্লান্ত ভঙ্গিতে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য খাতাগুলো নিজের হাতে গুছিয়ে নিতে নিতে রিধির সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখনও সেই আগের শীতল কঠোরতা। রিধির চোখের দিকে তাকে গভীর দৃষ্টিতে সে নিচু স্বরে বলল, Sit down and make sure you don't miss any classes next time. কথাটা বলেই সে আর এক মুহূর্ত দেরি করলো না। গম্ভীর পদক্ষেপে ক্লাস থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য বেরিয়ে যেতেই রিধির দীর্ঘক্ষণের দম বন্ধ করা অস্বস্তি যেন এক লহমায় বেরিয়ে এলো। সে দপ করে সিটে বসে পড়ল। পায়ের পাতা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেন অবশ্যই আছে। তীব্র ব্যথায় সারা শরীর শিরশির করছে, রাগে, অপমানে আর অভিমানে। রিধির চোখের কোণার জল চিকচিক করে উঠল। সে তাতে দোষ চেপে পিপির করে বলল, অসভ্য ডাক্তার, তোর এমন মেজাজ, নিশ্চিত থাক নতুন যেটা পেয়েছিস তার হাতে দিনে রাতে ঝাড়ু পেটা খাবি তুই। ক্লাস শেষ করে সৌহার্দ্য দ্রুত পায়ে কলেজের গেটের দিকে এগিয়ে গেল। সামনে তার গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই দরজা খুলতেই যাবে ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো এক পরিচিত অথচ অপ্রত্যাশিত কণ্ঠস্বর।